নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এবার 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের উদ্দেশ্যেই এই একটি সাজেশন তৈরি করা। এটা একদম লাস্ট চ্যাপ্টার, যেটা হলো উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এই জায়গা থেকে কিছু শর্ট কোশ্চেন এবং 2 এবং 3-এর কিছু প্রশ্ন নেওয়া হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, দেখবে পরীক্ষায় এই জায়গা থেকেই সবগুলো পেয়ে যাবে। তো চলো আমরা আলোচনা করি। আচ্ছা, প্রথমে দেখো, আজকে আমরা যে আলোচনা করব যে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, যেটাকে স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপ। আচ্ছা চলো, তাহলে আমাদের দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে, দেখো ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কোনটি? ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, দেখো আইআরএস ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এখানে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন বলে নিই, তোমরা একটু মনে রেখো। দেখো এখানে যেমন আইআরএস হলো ভারতের কৃত্রিম উপগ্রহ আইআরএস। আচ্ছা, ফ্রান্সে যেটা আছে, ফ্রান্সের যেটা, সেটার নাম কিন্তু স্পট। হ্যাঁ, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু মনে রেখো। স্পট কি? স্পট, SPOT, এই যেটা স্পট। স্পট হলো কোথায়? স্পট কিন্তু হলো ফ্রান্সে। আইআরএস ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ, সেটা কিন্তু আইআরএস। আর স্পট কিন্তু হলো ফ্রান্সের। আর ল্যান্ডসেট আছে আরেকটা আছে কি? ল্যান্ডসেট যেটা আছে, ল্যান্ডসেট, এই ল্যান্ডসেট কিন্তু হলো যুক্তরাষ্ট্রের, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যান্ডসেট, বা সি সেট আছে, দুটো আছে। তাহলে এইখানটায় ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ যদি আসে, তাহলে বললো আইআরএস, ইন্ডিয়ান রিমোট, এটাই হবে কিন্তু। স্পটও কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ, এটা কোন দেশের? এটা হলো ফ্রান্সের। আর ল্যান্ডসেট কোথাকার? ল্যান্ডসেট মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের। এখানটা এর জন্যই পরপর আমি দিয়ে রাখলাম, তোমাদের একটু বলে রাখলাম, একটু জেনে রাখলে। আচ্ছা চলো, ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়? 1767 সালে। এই সার্ভে অফ ইন্ডিয়াই হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে। যে ভারত যদি বলে যে ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র কোন সংস্থা তৈরি করে, তাহলে বলবে সার্ভে অফ ইন্ডিয়া। এই সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় কত সালে? 1767 সালে। আচ্ছা দেখো, মানচিত্রে মিলিয়ন মিলিয়ন শিটের বিস্তৃতি, মানচিত্রে মিলিয়ন শিটের বিস্তৃতি কত? দেখো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এখানটা একটু অন্যভাবে লেখা হয়েছে, এটা মনে রাখবা তোমরা। কত? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। হ্যাঁ, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এটা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এটা একটু মনে রাখবে যে মানচিত্রে মিলিয়ন শিটের বিস্তৃতি কত? যে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আচ্ছা এবার দেখো, 15 মিনিট ইন্টু 15 মিনিট, অক্ষাংশগত দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল কত? দেখো এটার স্কেল হলো 1:50,000। এটা জেনে রেখো। ভূ সমলয়, যেটাকে ইংলিশে বলে জিও স্টেশনারি, ভূ সমলয় উপগ্রহ পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর কত কিমি ঊর্ধ্বে রয়েছে? দেখো এটা 36,000 কিমি উপরে রয়েছে। কত কিমি? 36,000 কিমি ঊর্ধ্বে রয়েছে, এটা কিন্তু মনে রাখতে লাগবে। ভূ সমলয়টার ইংলিশ কি? জিও স্টেশনারি। এই জিও স্টেশনারি উপগ্রহ নিরক্ষীয় তল থেকে কত কিমি উপরে আছে? 36,000 কিমি উপরে আছে। আর এই যদি বলে জিও স্টেশনারির যে কয়েকটা উপগ্রহ, জিও স্টেশনারির যে উপগ্রহগুলো আছে, যদি বলে কয়েকটার উদাহরণ দাও, যে জিও স্টেশনারি উপগ্রহ কিন্তু অনেকগুলো উদাহরণ আছে। আমি উদাহরণগুলো তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, একটু উদাহরণগুলো তোমরা দেখে নিও। এই উদাহরণগুলো কিন্তু অনেক সময় আসে, যে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহ কয়েকটা উদাহরণ। দেখো এটা কি আছে? ইনসেট, এটা কিন্তু ভারতের ভারতের যেটা আছে এটাকে কী বলা হয়? ইনসেট কিন্তু ভারতের, এটা কি? জিও স্টেশনারি উপগ্রহ, কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট ইনসেট। আর কি রয়েছে? ইনসেট রয়েছে, এটা হলো ভারতের। আরেকটা আছে কি? গোস গোস এই গোস হলো কোথাকার? গোস কিন্তু হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের, মনে রাখো। গোস হলো কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের নাম কি? গোস। আরেকটা, এটা দেখো,
GOMS, হ্যাঁ, এটা GOMS, এই GOMS গোমস, এই গোমস কিন্তু হলো কোথাকার, রাশিয়ার। গোমস কোথাকার, রাশিয়ার। তাহলে এইখানটা মনে রাখো। দেখো ইনসেট, এটা উপগ্রহ, এটা ভারতের। গোস কোথাকার, গোস হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের। আর GOMS গোমস কোথায়, রাশিয়ার। এগুলো সব কি উপগ্রহ, এটা সব কিন্তু হলো ভূ সমলয় উপগ্রহ, মানে জিও স্টেশনারি স্যাটেলাইট সব। এবার জিও স্টেশনারি স্যাটেলাইট কি পড়ে আমি বলছি তোমাদেরকে একটু। এবার দেখো উপগ্রহ চিত্রে বসতি অঞ্চলের রং কেমন। উপগ্রহ চিত্রে বসতি অঞ্চলের রং দেখো লাল। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে, প্ল্যাটফর্ম। অনেক সময় পরীক্ষা আসতে পারে, প্ল্যাটফর্ম কি, বলবো যে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকেই বলা হয় প্ল্যাটফর্ম। আচ্ছা, ভারতে উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে কে, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এইটা ভারতের উপগ্রহ মানচিত্র তৈরি করে। আচ্ছা, আর কিছুক্ষণ আগে তোমরা যেটা জানলে সেটা হলো ভারতের ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে কে, সার্ভে অফ ইন্ডিয়া। আর ভারতের উপগ্রহ মানচিত্র তৈরি করে কে, সেটা কিন্তু ইসরো। দুইটা, মানে একটা হলো উপগ্রহ মানচিত্র আর একটা হলো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে উপগ্রহ চিত্র তৈরি করে কে, ইসরো। আর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে হলো সার্ভে অফ ইন্ডিয়া। উপগ্রহ চিত্রে অরণ্য চিহ্নিত করা হয় কোন রং দ্বারা, দেখো লাল রং দ্বারা। মানে অরণ্য হলো এমনি সবুজ, কিন্তু উপগ্রহ চিত্রে এটা দেখানো হয় লাল রং দ্বারা। হ্যাঁ, একেই FCC বলে, ফলস কালার কম্পোজাইট বলে। হ্যাঁ, কম্পোজাইট, এই ফলস কালার কম্পোজাইট FCC। মানে সাধারণত FCC কি, FCC হলো যে উপগ্রহ থেকে অ্যাকচুয়ালি যেমন বাস্তবে কালার সেই কালারটাও দেখানো হয় না, অন্য কালার দেখানো হয়, ওইটাকেই বলা হয় FCC, ফলস কালার কম্পোজাইট। এনে উপগ্রহ চিত্রে অরণ্য, যদি বলে উপগ্রহ চিত্রে অরণ্যকে কোন রং দ্বারা দেখানো হয়, বলবা লাল রং দ্বারা। আচ্ছা, ভারতের উপগ্রহ চিত্রগ্রহণকারী একটি উপগ্রহ কি, ল্যান্ডসেট। ভারতের উপগ্রহ চিত্রগ্রহণকারী একটি উপগ্রহ হলো ল্যান্ডসেট। হ্যাঁ, ল্যান্ডসেট কিন্তু আমেরিকার সহযোগিতায়, আহ, এরা তো বিভিন্ন দেশ সহযোগিতা করে, এটা ভারতের উপগ্রহ ল্যান্ডসেট। এই ল্যান্ডসেট কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা বললাম তোমাদেরকে, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের। আচ্ছা, পাঠ্যসূচিতে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল কত, দেখো 1:50,000। যদি বলে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল কত, তাহলে তোমরা বললে 1:50,000। আচ্ছা, এইখানে কি ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে, ট্রোপোগ্রাফিক্যাল এটা এখানে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র, এই জায়গাটা স্পেলিংটা একটু তোমাদেরকে ঠিক করে দিচ্ছি। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র যেটা, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র, এই ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রং দ্বারা। হ্যাঁ, ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে কি, বাদামি রং। এই ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রং দ্বারা কি দেখানো যায়, তাহলে এখানটা কি দেখো, এখানে দেখো ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রে বাদামি রঙের রেখা দ্বারা কি দেখানো হয়, বলো উচ্চতা। হ্যাঁ, মানে উচ্চতা, সমোন্নতি রেখাগুলো সব দেখানো হয় কি, এই সমোন্নতি রেখার সাহায্যেই দেখানো হয় উচ্চতাগুলো। এই বাদামি রং দ্বারা দেখা হয়। সমোন্নতি রেখা কালার হলো কি, বাদামি রং। আচ্ছা, কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকে কি বলা হয়, সেন্সর। দেখো কৃত্রিম উপগ্রহে একটি ক্যামেরা রাখা হয়, সেই ক্যামেরাকে কি বলা হয়, সেন্সর। মানে সেন্সরের সাহায্যেই কৃত্রিম উপগ্রহ যে চিত্রগুলো তোলে, বা যে কৃত্রিম উপগ্রহ যে সমস্ত ছবিগুলোকে সংগ্রহ করে, সেই ছবিগুলোকে কিন্তু তুলতে পারে একমাত্র কিন্তু সেন্সরের জন্য। এই কৃত্রিম উপগ্রহে রাখা ক্যামেরাকেই বলা হয় সেন্সর। আচ্ছা, কোনটি ভূ সমলয়, কিছুক্ষণ আগে যেটা বললাম আমি, জিও স্টেশনারি স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ। দেখো কোনটি ভূ সমলয়, এখানটায় IRS, স্পট, ল্যান্ডস্যাট, ইনসেট, কোনটা হলো জিও স্টেশনারি, দেখো জিও স্টেশন হলো ইনসেট। দেখো উপরে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানটায় দেখো, এখানটায় দেখো এই যে ইনসেট। দেখো এখানে বলছিলাম এই যে ভূ সমলয় উপগ্রহ, মানে জিও স্টেশনারি স্যাটেলাইট এর উদাহরণ কি, ইনসেট। এইটাই পরবর্তীতে নিচে আরেকটা প্রশ্ন দেখানো হয়েছে। এই উদাহরণগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের আসলে কোনো অসুবিধা হবে না। এখানে কোনটা জিও স্টেশনারি, এখানে অনেকগুলো আছে, তার মধ্যে একটা দেখো কোনটা ইনসেট কিন্তু হলো জিও স্টেশনারি। আচ্ছা, এরপর দেখো রেডার কি। হ্যাঁ, রাডার, এই রাডার হলো কি, একটু অ্যাক্টিভ সেন্সর। হ্যাঁ, রাডার কি, রাডার হলো অ্যাক্টিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর
আর অ্যাক্টিভ সেন্সর হলো যেগুলো একদম এই সূর্যের আলো ছাড়াই নিজেই কোনো বস্তু ছবি দিন রাত যে কোনো সময় তুলতে পারে, এই সমস্ত ক্যামেরা যে সিস্টেম সেটা কিন্তু রাডার বলে। এই রাডারের সাহায্যে কিন্তু আমরা দিন ও রাত যে কোনো সময় ছবি তুলতে পারে, এর জন্য এটাকে হলো অ্যাক্টিভ সেন্সর। আচ্ছা, ছাত্রছাত্রীরা সাধারণত যে সব টোপোশিট ব্যবহার করে সেগুলোকে কী বলে? ইঞ্চি শিট। হ্যাঁ, সাধারণত ছাত্রছাত্রীরা কোন যেই টোপোশিট ব্যবহার করে সেটা কোনটা বলে? ইঞ্চি শিট। আচ্ছা, এই ইঞ্চি শিটের ইঞ্চি শিটের স্কে এই স্কেল কত? ইঞ্চি শিটের স্কেল কত? হ্যাঁ, এটা লাগবে ইঞ্চি শিটের স্কেল। ইঞ্চি শিটের স্কেল কত? দেখো 1:50,000 যেটা আছে ইঞ্চি শিট। তাহলে ছাত্রছাত্রীরা সাধারণত যে টোপো শিট ব্যবহার করে তার নাম ইঞ্চি শিট। ইঞ্চি শিটের স্কেল কত? 1:50,000। এটা কিন্তু আসে, মানে 15 মিনিট ইন্টু 15 মিনিট। এটার কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার। আচ্ছা, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের সম্পদ অনুসন্ধানের জন্য সবচেয়ে উপযোগী কোনটা? উপগ্রহ চিত্র, মানে স্যাটেলাইটের সাহায্যে। আচ্ছা, ঈশ্বর সদর দপ্তর কোথায়? দেখো বেঙ্গালুরুতে। ঈশ্বর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে হলো ঈশ্বর এই সদর দপ্তর। তো ঈশ্বর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। আচ্ছা, এবার দেখো এখানটা কি আছে? ইনসেট হলো কি? একটা কৃত্রিম উপগ্রহ। ইনসেট কি? ইনসেট হলো একটা কৃত্রিম উপগ্রহ। ওকে, তাহলে ইনসেট কি? ইনসেট কিন্তু হলো একটা কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, এবার দেখো কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত চিত্র কি? ডিজিটাল। কৃত্রিম উপগ্রহ থেকে যেটা চিত্র সংগৃহীত সেগুলো কি? সব ডিজিটাল। এই দেখো, এফসিসিতে গাছের রং হয় কি? লাল। দেখো, এফসিসি মানে ফলস কালার কম্পোজিট। এই ফলস কালার কম্পোজিটের যে গাছের রং হয় সেটা কি? লাল। আচ্ছা, সানসিনসকর্নাস উপগ্রহ কত উচ্চতায় অবস্থান করে? সানসিনসকর্নাস উপগ্রহ দেখো 700 থেকে 900 কিমি উচ্চতায় থাকে সানসিনসকর্নাস। ঠিক আছে, এটা মনে রাখবে। সানসিনসকর্নাস উপগ্রহ, সানসিনসকর্নাস এর উদাহরণগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। সানসিনসকর্নাস, এই সানসিনসকর্নাস উপগ্রহ কত উচ্চতায় অবস্থান করে? সানসিনসকর্নাস উপগ্রহগুলো অবস্থান করে 700 থেকে 900 কিমি, 700 থেকে 900 কিমি উচ্চতায় অবস্থান করে। এগুলো কি সব? যেরকম সানসিনসকর্নাস কোনটা? ভারতের যেরকম IRS, ফ্রান্সে কোনটা? স্পট, যুক্তরাষ্ট্রে কোনটা? ল্যান্ডসেট। কিছুক্ষণ আগে কিন্তু আমি বললাম এগুলো সব কিন্তু সানসিনসকর্নাস স্যাটেলাইট, কিন্তু উপগ্রহ। এগুলো সব 700 থেকে 900 কিমি উচ্চতায় অবস্থান করে। অনেক সময় আসে কিন্তু জিও স্টেশনারি উপগ্রহের উদাহরণ আর সানসিনসকর্নাস উপগ্রহের উদাহরণ। তাহলে অবশ্যই তোমরা যে উদাহরণগুলো আমি উপরে দিয়ে দিয়েছি তোমরা সবগুলো দেখবে। যে আবারও বলে দিচ্ছি, সানসিনসকর্নাস উপগ্রহের যে উদাহরণ সেগুলো কিন্তু হলো কি? এই ভারতেরটা হলো IRS, ফ্রান্সে স্পট, যুক্তরাষ্ট্রের ল্যান্ডসেট বা সিসেট। আচ্ছা, এবার দেখো পিক্সেল কি? পিক্সেল কি? দেখো, নির্দিষ্ট মান ও ঠিকানা সহ উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান। তোমাদেরকে যদি কখনো বলে যে পিক্সেল কি, যদি কখনো বলে তোমরা পিক্সেল আসলেই তোমরা বলে দিবে যে এটা হলো একদম একটা ক্ষুদ্রতম উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান। হ্যাঁ, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান যার কি থাকে? যার নির্দিষ্ট মান এবং ঠিকানা থাকে, মানে অক্ষাংশ, দ্রাঘিমা, হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু থাকে। তাহলে পিক্সেল হলো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান যার নির্দিষ্ট মান ও ঠিকানা রয়েছে। আচ্ছা, দূরসংবেদন শক্তির উৎস কি? দূরসংবেদনকে ইংলিশে কিন্তু কি বলে? দূরসংবেদন একে ইংলিশে বলে রিমোট সেন্সিং। মনে রাখবে, দূরসংবেদনকে ইংলিশে কী বলে? রিমোট সেন্সিং। এবার তোমাদেরকে যদি বলে যে দূরসংবেদন বা রিমোট সেন্সিং কি, আসলে রিমোট সেন্সিং হলো কী বলো তো? যে ভূপৃষ্ঠে কোনো একটা লক্ষ্যবস্তুর কাছে মানে না গিয়েই, স্পষ্ট না করেই দূর থেকে এই সেই বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এই যে ব্যবস্থা একে বলা হয় দূরসংবেদন বা রিমোট সেন্সিং। আবার বলি, দূরসংবেদন কি? দূরসংবেদন হলো কোনো বস্তু অনেক দূরে রয়েছে কিন্তু তার কাছে যেতে হবে না। হ্যাঁ, দূর থেকেই সেই বস্তুটির সম্পর্কে তথ্য সংগ্রহ, ছবি, সমস্ত কিছু নেওয়া যাবে। একেই বলা হয় দূরসংবেদন বা রিমোট সেন্সিং। রিমোট মানেই দূর। হ্যাঁ, এই জন্য রিমোট সেন্সিং। তো রিমোট সেন্সিং কী দাঁড়ালো? যে ভূপৃষ্ঠের কোনো একটা লক্ষ্যবস্তুকে স্পর্শ না করে দূর থেকেই যখন বৈজ্ঞানিক উপায়ে তার থেকে তথ্য সংগ্রহ করা হয়
তখন তাকে বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং, যেগুলো উপগ্রহ চিত্রের সাহায্যে যেটা নেওয়া হয়। এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, কিন্তু মনে রাখবে যে এই এই উপগ্রহ, ভারতীয় দূর সংবেদন বা এই কি বলে এটা রিমোট সেন্সিং, দূর সংবেদনের বা রিমোট সেন্সিং, এই দূর সংবেদন বা রিমোট সেন্সিংয়ের উৎস কি? সূর্য। এখানে আরেকটা জিনিস একটু মনে রাখো, তোমাদেরকে বলে দিই, ভারতীয় দূর সংবেদনের যে জনক তিনি হলেন কিন্তু পিসারত রামা পিসারটি। আবার বলছি, এই ভারতীয় দূরসংবেদনের জনক হলো পিসারত রামা পিসারটি। এই নামটা একটু মনে রাখবে, পারলে তোমরা একটা খাতায় নোট করে রাখো যে ভারতীয় দূরসংবেদনের জনক কে, তোমরা বলবে পিসারত রামা পিসারটি। হ্যাঁ, এটা মনে রাখবে। আচ্ছা, এইবার চলো দেখো যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কিন্তু আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। এখানে দেখো আসছে কি, আর্যভট্ট কত খ্রিস্টাব্দে মহাকাশে পাঠানো হয়? তাহলে 1975 সালে। আর এই আর্যভট্ট কিন্তু ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। আর পৃথিবীর প্রথম উপগ্রহ যেটা সম্ভবত স্পুটনিক, হ্যাঁ, যেটা রাশিয়ার স্পুটনিক। তাহলে আর্যভট্ট হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, কত সালে পাঠানো হয়? 1975 সালে। আচ্ছা, উপগ্রহ চিত্রে পাকা ধানের জমি কি রং দ্বারা চিহ্নিত হয়? পাকা ধান, ধান যখন পেকে যায় তখন তাকে কি রং দ্বারা? কালচে লাল, কালচে লাল রঙের হয়। হ্যাঁ, এইবার দেখো এটা কি আছে, 28 নম্বর প্রশ্ন দেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার সদর দপ্তর। তাহলে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে কে? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া। এই ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র সংস্থার সদর দপ্তর কোথায়? সেটা হলো উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। হ্যাঁ, এটা মনে রাখবে কিন্তু। আচ্ছা, একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো। নিষ্ক্রিয় সেন্সর, আচ্ছা এর আগে দেখলো একটা অ্যাক্টিভ সেন্সর আছে, একটা নিষ্ক্রিয় সেন্সর আছে। অ্যাক্টিভ সেন্সর আমি কি বলেছিলাম, যে অ্যাক্টিভ সেন্সর দিন রাত যে কোনো সময় যে কোনো বস্তুর ছবি তুলে নিতে পারে, সূর্যের আলোর প্রয়োজন হয় না। আর নিষ্ক্রিয় সেন্সর যেটা, সেটা কিন্তু সূর্যের আলো ছাড়া হয় না, সূর্যের আলোর সাহায্যেই ছবি তোলা যায়। তাই এই শুধু দিনের বেলায় এই নিষ্ক্রিয় সেন্সরের দ্বারা শুধু ছবি কিন্তু দিনের বেলায় তোলা যায় সূর্যের আলোর উপস্থিতিতে। এর উদাহরণ কি? ফটোগ্রাফিক ক্যামেরা, ফটোগ্রাফিক ক্যামেরা। এইবার দেখো এফসিসির পুরো নাম কি? এফসিসি, ফলস কালার কম্পোজিট। তাহলে এফসিসির ফুল ফর্ম কি? ফলস কালার কম্পোজিট। আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই এফসিসি কি, তোমাদেরকে আমি তো বলেছিলাম এই এফসিসিটা কিন্তু একটু তোমরা মনেও রাখবে কিন্তু, যে এফসিসি কি। এফসিসি বলেছিলাম কি, যে এফসিসি তোমাদেরকে বলেছিলাম যে কৃত্রিম উপগ্রহ দ্বারা যখন কোনো একটা বস্তুর বা পৃথিবীর যে কোনো একটা জায়গার যে কোনো একটা বস্তুর যখন ছবি তোলা হয়, সেটা কিন্তু অরিজিনালি যেই কালার থাকে, বাস্তবে যেই রং থাকে সেই রং দেখানো হয় না, একটা অন্য রং দ্বারা কিন্তু সেটাকে এই উপগ্রহ চিত্রে চিহ্নিত করা হয়। একেই বলা হয় কি বলো তো, এই ফলস কালার কম্পোজিট, একেই বলা হয় এফসিসি। হ্যাঁ, এর জন্যই দেখবে ওই সবুজ যখন গাছপালার লাল রং দ্বারা দেখানো হয়, মানে অরিজিনাল হলো সবুজ কিন্তু দেখানো হয় লাল রং দ্বারা, এর জন্য বলা হয়, একে বলা হয় এফসিসি। এটা গোটা পৃথিবী জুড়ে একটা নির্দিষ্ট নিয়ম ওয়াইজ এই কালারগুলো করা হয়, যে পৃথিবীর যে কোনো জায়গায় যখন উপগ্রহ চিত্রের সাহায্যে যখন কোনো ছবি তোলা হয়, তখন সেই প্রত্যেকটা ছবিতেই একদম একটা নির্দিষ্ট কালার করা আছে, যেটা বাস্তবের থেকে আলাদা। সেটাকে নির্দিষ্ট করেই কিন্তু সেই মানচিত্রের মধ্যে দেখানো হয়, একেই বলা হয় ফলস কালার কম্পোজিট। হ্যাঁ, ফলস কালার কম্পোজিট, এটা একটু মনে রাখো, অনেক সময় আসে যে এফসিসি কি। আচ্ছা, আন্তর্জাতিক সিরিজের মানচিত্রের মোট সংখ্যা কত? 2 মানে 2222। মেরু ভ্রমণকারী কৃত্রিম উপগ্রহ, দেখো মেরু ভ্রমণকারী কৃত্রিম উপগ্রহ, সানসিন্স কর্নার স্যাটেলাইট, মেরু ভ্রমণকারী। আচ্ছা, মেরু ভ্রমণকারী তোমাদেরকে বলি, মনে করো এই যে আমি পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর উপরে কি উত্তর, নিচে দক্ষিণ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, আর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কি আছে? নিরক্ষরেখা। এই যে উপরে উত্তর মেরু আর নিচে যে দক্ষিণ মেরু আছে, এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর যে যে উপগ্রহগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে, তাদেরকে বলা হয় সানসিন্ক্রোনাস স্যাটেলাইট।
তাহলে সানসিনক্রোনাস স্যাটেলাইট সবসময় কি মেরু থেকে মেরুর দিকে যায়, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর কিন্তু কি বলে আবর্তিত হয়। এটা হলো সানসিনক্রোনাস স্যাটেলাইট। উদাহরণগুলো তোমাদেরকে আমি সবগুলো তোমাদের কিন্তু বলেছি, সানসিনক্রোনাস স্যাটেলাইটের যে উদাহরণগুলো সবগুলো কিন্তু তোমরা জানো কিন্তু, যেমন ভারতের IRS, হ্যাঁ, ভারতের IRS, ফ্রান্সের স্পট, যুক্তরাষ্ট্রের ল্যান্ডসেট, এরা কিন্তু সানসেন্স করে। তাহলে সানসেন্স করার উপর কি মেরু ভ্রমণকারী, মানে এক মেরু থেকে আরেক মেরু বরাবর আবর্তিত হয়। এবার দেখো, যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সামঞ্জস্য রেখে 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় তাদের কী বলে? তাহলে দেখো জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে দেখো, পৃথিবীর উপরে কি উত্তর মেরু, নিচে কি দক্ষিণ মেরু, আর পূর্ব আর পশ্চিম দিক, পূর্ব পশ্চিমে কে নিরক্ষরেখাটা পূর্ব পশ্চিমে, এই পূর্ব পশ্চিম বরাবর, পশ্চিম থেকে পূর্ব দিকে নিরক্ষীয় তল বরাবর যেটা পৃথিবীকে আবর্তন করে পূর্ব পশ্চিমে, তাকে বলা হয় কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট। আর যেটা উপর থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর যেই এই স্যাটেলাইটগুলো আবর্তিত হয়, ওই স্যাটেলাইটগুলোকে বলা হয় সানসিনক্রোনাস স্যাটেলাইট। হ্যাঁ, তাহলে দেখো দুইটা স্যাটেলাইট কিন্তু, একটা হলো সানসিনক্রোনাস আর একটা হলো জিও স্টেশনারি। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো কীভাবে ঘোরে? জিও স্টেশনারি স্যাটেলাইট কিন্তু নিরক্ষীয় তল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। আর সানসিনক্রোনাস স্যাটেলাইটগুলো কি? সানসিনক্রোনাস স্যাটেলাইটগুলো কিন্তু সব উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, অর্থাৎ মেরু থেকে মেরু বরাবর কিন্তু পৃথিবীকে আবর্তিত করে। এই দুটো কিন্তু মনে রাখবে। আর প্রত্যেকটার উদাহরণ তো তোমাদের জানাই আছে। অনেক সময় তোমাদের দিতে পারে যে জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সানসিনক্রোনাস স্যাটেলাইটের মধ্যে পার্থক্য, এটা দেখবে দুটোর মধ্যে পার্থক্য আছে। সেটা তোমরা উপরে দেখবে আছেও যে সানসিনক্রোনাস স্যাটেলাইট যেটা হলো সানসিনক্রোনাস, যেটা উত্তর মেরু থেকে মেরুর দিকে হয়, সেটা কিন্তু দেখবে এই 700 থেকে 900 কিমির মধ্যে অবস্থান করে। আর যেটা হলো জিও স্টেশনারি, জিও স্টেশনারি কিন্তু একদম নিরক্ষীয় তল থেকে একদম উপরের দিকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায় কিন্তু অবস্থান করে। হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু আসতে পারে। আচ্ছা, সূর্য এখানে দেখো যে আবার সূর্যের আপাত যে গতি, তার সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথ বরাবর যে কৃত্রিম উপগ্রহ পরিক্রমা করে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কক্ষপথ ধরে যে উপগ্রহগুলো পরিক্রমণ করে, তাদেরকে বলা হয় সানসিনক্রোনাস। তার উদাহরণ তো তোমরা জানোই। এইবার দেখো এখানে কতগুলো সানসিনক্রোনাসের উদাহরণকে IRS আছে, যেটা আমি বলছিলাম, ভারতের IRS, হ্যাঁ, ভারতের IRS, ফ্রান্সের স্পট, যুক্তরাষ্ট্রের ল্যান্ডসেট। আর জিও স্টেশনারি যদি বলে, জিও স্টেশনারি হলো ভারতের কোনটা? ইনস্যাট। আর গোস হলো কি যুক্তরাষ্ট্রের, আর GOMS গোমস হলো রাশিয়ার। হ্যাঁ, এগুলো কিন্তু একটু দেখে রাখবে। এইবার দেখো এখানে এইবার কতগুলো প্রশ্ন, এই যে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য মানচিত্রের মধ্যে পার্থক্য, এটা কিন্তু অনেক সময় আসে। উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য। তোমরা কিছুক্ষণ আগে জানলে যে উপগ্রহ চিত্র কে তৈরি করে? ইসরো। ভারতের উপগ্রহ চিত্রগুলো তৈরি করে কে? ইসরো। আর ভূবৈচিত্র্য ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কে তৈরি করে? এটা কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া। তাহলে উপগ্রহ চিত্রের সাহায্যে কি একদম যে কোনো জায়গার, পৃথিবীর যে কোনো জায়গার দুর্গম স্থান যেখানে পৌঁছানো যাবে না, সেখানেও কিন্তু ওই উপগ্রহ দিয়ে কিন্তু ছবি তোলা যাবে। আর ভূবৈচিত্র্য মানচিত্র কিন্তু সেরকম কোনো বিষয় না। এটা হলো কোনো একটা নির্দিষ্ট জায়গার, কোনো নির্দিষ্ট একটা ছোট জায়গা বা এলাকার যে গাছপালা, যেখানটা প্রাকৃতিক উপাদান, যেরকম নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, এই সমস্ত কিছুকে একটা নির্দিষ্ট কালার দিয়ে, আবার কিছু সাংস্কৃতিক উপাদান যেরকম রাস্তাঘাট, জনবসতি, যানবাহন, এই সমস্ত কিছুকে একটা নির্দিষ্ট চিহ্ন, মন্দির মসজিদ, এই সমস্ত কিছু একটা নির্দিষ্ট চিহ্ন, প্রতীক চিহ্ন দ্বারা এবং কালার দ্বারা নির্দিষ্ট স্কেল অনুযায়ী একটা দেখানো হয়। ওটা কিন্তু কোনো একটা স্থানের বা জায়গার, হ্যাঁ, সেটা হলো ভূবৈচিত্র্য শুধু মানচিত্র। তাহলে ভূবৈচিত্র্য মানচিত্র হলো স্থানীয়ভাবে কোনো একটা জায়গায় করা যায়, এমনি সেটাকে সার্ভে করেই করা যাবে। কিন্তু উপগ্রহ চিত্র কি পুরোপুরি কিন্তু একদম স্যাটেলাইট থেকে চিত্রের মাধ্যমে নেওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু জেনে পার্থক্যটা একটু দেখবে। আর কিছুক্ষণ আগে বললাম আমি জিও স্টেশনারি আর সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, তোমরা শর্ট কোশ্চেন থেকেই কিন্তু যদি ভালো করে একবার দেখে থাকো, দেখবে এগুলোর পার্থক্য নিজেরাই লিখতে পারবে।
আচ্ছা, পিক্সেল কি আমি সেটা বলে দিয়েছি যে ক্ষুদ্রতম একক কোনো একটা চিত্রে। রিমোট সেন্সিং বা দূরসংবেদন কি আমি সেটাও বলে দিয়েছি, রিমোট সেন্সিং কাকে বলে। উপগ্রহ চিত্রের সংজ্ঞা সেটাও বললাম, যে উপগ্রহ থেকে যে চিত্র সংগ্রহ হয়। এফসিসি কি আমি সেটাও বলেছি। ব্যান্ড কি, হ্যাঁ ব্যান্ড, ব্যান্ড তোমাদের একটু বলে দিই। ব্যান্ড দেখো, ব্যান্ড কি, ব্যান্ড হলো যে পৃথিবীর কোনো একটা বস্তু বা পদার্থ থেকে কী হয় বলো তো, একটা আলো, আরেকটা আলো প্রতিফলন আসে। মানে কি হয়, উপগ্রহের মধ্যে না একটা সেন্সার আছে, উপগ্রহের মধ্যে সেন্সার আছে, মানে ক্যামেরা বসানো আছে। এই উপগ্রহের যে সেন্সার বা ক্যামেরা সেটা কি করে, যে আমাদের মাটিতে মানে ভূপৃষ্ঠে যদি যে সমস্ত বস্তু আছে সেই বস্তুগুলো থেকে কিন্তু একটা কিন্তু তড়িৎ চুম্বকীয় বিকিরণ কিন্তু একটা নির্গত হয়, এবং সেই তরঙ্গটাকে কি বলতো, ওই সেন্সার যেটা আছে সেই সেন্সার কিন্তু ধরে ফেলে। হ্যাঁ, ধরে কি করে, সেন্সারের মধ্যে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসের মধ্যে সেটাকে লিপিবদ্ধ করে, আর একেই বলা হয় ব্যান্ড। তাহলে কী দাঁড়ালো বিষয়টা, বিষয়টা এমন দাঁড়ালো, দেখো তোমরা বলবে যে উপগ্রহের মধ্যে বা স্যাটেলাইটের মধ্যে যে সেন্সর আছে সেই সেন্সরের একটা ডিভাইস আছে, সেই ডিভাইসের মধ্যে আমাদের পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত বস্তু বা কোনো একটা উপাদান রয়েছে সেখান থেকে যে আলোক তরঙ্গটা প্রতিফলিত হয় সেটাকে ধরে, সেটাকে ক্যাপচার করে, ক্যাপচার করে সেটাকে সেই স্যাটেলাইটের যে সেন্সর সেটা তার ডিভাইসের মধ্যে সঞ্চিত করে রাখে। হ্যাঁ, এই যে সিস্টেমটা বা পদ্ধতিটা একেই বলা হয় ব্যান্ড। হ্যাঁ, তারই কিন্তু বিভিন্ন কালারের ব্যান্ড, হ্যাঁ লাল, লাল কালারের লাল ব্যান্ড, এরকম বিভিন্ন ব্যান্ড রয়েছে। হ্যাঁ, তাহলে ব্যান্ড কি এটা একটু দেখলে। সেন্সর কি সেটাও জানো, একটা ছোট যন্ত্র মহাকাশের ভূপৃষ্ঠে কোনো লক্ষ্যবস্তুর দ্বারা সেটার আলোক তরঙ্গ গ্রহণ করে তার চিত্র উপস্থাপন করে, সেটা কিন্তু সেন্সর তোমরা জানলাম, কিছুক্ষণ আগে বলেছি। এবার দেখো এটা কী আছে, সোয়াদ। হ্যাঁ, সোয়াদটা কি, এই যে নিচে দেখো আছে কি, সোয়াদ কি, এটা দেখো। দেখো কৃত্রিম উপগ্রহ যতগুলো, মানে কৃত্রিম উপগ্রহ কোনটা, যেগুলো মানুষ তার নিজের বুদ্ধির সাহায্যে একদম বানিয়ে সেগুলোকে উৎক্ষেপণ, মহাকাশে উৎক্ষেপণ করে সেগুলোকে পৃথিবীর যে চারপাশে সে যে আবর্তন করায়। হ্যাঁ, এগুলো মোট কথা কৃত্রিম উপগ্রহ মানে হলো মানুষের তৈরি কতগুলো যন্ত্র, যেগুলো উপরে পৃথিবীকে বেষ্টন করে ঘুরে বেড়ায়। এই যে কৃত্রিম উপগ্রহগুলো আছে এগুলো সব আড়াআড়িভাবে একটা নির্দিষ্ট কক্ষ, মানে অক্ষ বরাবর কী করো, বেষ্টন করে, মানে একদম তথ্য সংগ্রহ করে ভূপৃষ্ঠ থেকে। হ্যাঁ, তাহলে দেখো কৃত্রিম উপগ্রহগুলো কী করে, আড়াআড়িভাবে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর পরিবেষ্টিত হয়ে থাকে এবং ভূপৃষ্ঠের থেকে তথ্য সংগ্রহ করে। একেই বলা হয় কি বলতো, সোয়াত। যেরকম ল্যান্ডসেট, হ্যাঁ ল্যান্ডসেটের সোয়াত হলো 185 কিমি, মানে যতটুকু এরিয়া জুড়ে ওরা এই তথ্য বা ছবি সংগ্রহ করে সেটাই কিন্তু হলো সোয়াত। হ্যাঁ, তথ্য সংগ্রহ করে কিন্তু এই কৃত্রিম উপগ্রহগুলো। তাহলে এই যে প্রশ্নগুলো তোমরা ভালো করে একটু দেখবে। এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো আমি একটা ছবি করে তোমাদেরকে এটাকে আমি লিখছি। দেখো এখানে হয়তো তোমরা দেখতে পারছো, দেখো এখানে দেখো লেখা আছে যে মিলিয়ন শিট। হ্যাঁ, দেখো প্রথমে টিকে আছে মিলিয়ন শিট। মিলিয়ন শিট কত আছে দেখো, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর এর স্কেল কত দেখো, RF স্কেল দেখো 1:1 দিয়ে দেখো 6টা শূন্য। হ্যাঁ, আর এর সূচক সংখ্যা কত দেখো, 64, 83, 73 এরকম একটা সংখ্যা আছে। 64, 83, 73, এই যে এরকম একটা যদি সূচক, এইরকম সূচকের স্কেল কত হবে, 1:10 লাখ। হ্যাঁ, 1:10 লাখ। আর এগুলা কি, এটা হলো মিলিয়ন শিট। এর বিস্তার কত, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এইটা যদি তোমরা জানতে পারো তাহলে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। হ্যাঁ, যদি বলে যে মিলিয়ন শিটের স্কেল কত, তাহলে তোমরা বলবে 1:10 লাখ। যদি বলে মিলিয়ন শিটের বিস্তার কত, বিস্তার বলতে অক্ষাংশ কত, দ্রাঘিমা কত, বিস্তার কত, তাহলে তোমরা বলবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আর যদি বলে যে মিলিয়ন শিটের নাম্বার কি, যে 64 বা 83, 73, এবার পরীক্ষা এমন দিল যে 64 এই সূচকের মানচিত্রের স্কেল কত, তখন তোমরা বলবে যে 1:10 লাখ। যদি বলে 64 বা 63 দিয়ে বললো এই সূচকের মানচিত্রের মানচিত্রের বিস্তার কত, তাহলে তোমরা বলবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। তাহলে একটা যদি তোমরা পড়ে যাও তাহলে সবগুলো প্রশ্নের এখানে অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, এটাকে একদম ভালো করে রপ্ত করবে। আর আমি তোমাদেরকে বলে দিই, শুধু এইটা ভালো করে বোঝার জন্য আমার একটা ক্লাস আছে, টোপোশিটের ক্লাস। তোমরা সার্চ করবে যে টোপোশিটের বিভিন্ন ভাগ যে রয়েছে
এর এই টোপোশিট, এই টোপোশিট নিয়ে তোমরা শুধু সার্চ করবে, দেখবে আমার একটা ক্লাস আসবে, সেই ক্লাসে আমি এটা ডিটেলস সুন্দর করে বুঝিয়েছি আমি। তোমরা ওই ক্লাসটা যদি করো তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজেই লিখতে পারবে। এবার নেক্সট আমি আরেকটা দেখো, মিলিয়ন শিটের পরে দেখো আছে কি ডিগ্রি শিট। দেখো ডিগ্রি শিটের বিস্তার কত, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। আর স্কেল কত দেখো 1:2.5 লাখ। আর এটার সূচক দেখো কত আছে 64A, 83C, 73L, এইরকম দেখা যায়। এবার তো তোমাকে যদি বলে যে 64A এই সূচকের মানচিত্রের বিস্তার কত, তাহলে তোমরা বলে 1 ডিগ্রি 1 ডিগ্রি। একই রকমভাবে দেখো হাফ ইঞ্চি শিট, হাফ ইঞ্চি শিটের বিস্তার কত দেখো 30 মিনিট ইন্টু 30 মিনিট, এটা কিন্তু 30 মিনিট ইন্টু 30 মিনিট। আর যদি বলে এর দেখো আবার সূচক সংখ্যা কেমন, 64A তারপরে স্ল্যাশ দিয়ে এইচডাব্লিউ মানে সাউথ ওয়েস্ট। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো ইঞ্চি শিট, যেটা আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের সবারই কিন্তু ইঞ্চি শিট, এই মানচিত্রই পড়াশোনা করা হয়। ইঞ্চি শিটের দেখো বিস্তার কত 15 মিনিট ইন্টু 15 মিনিট কিন্তু। হ্যাঁ, আর এর স্কেল দেখো কত 1:50,000। তাহলে ইঞ্চি শিটের বিস্তার কত, অক্ষাংশ দ্রাঘিমার মতো বিস্তার কত 15 মিনিট ইন্টু 15 মিনিট। আর এর আরএফ কত 1:50,000। আর এর সূচক সংখ্যা দেখো 64A/10, 73L/8। এই যে এরকম সংখ্যা, যদি এরকম সূচক থাকে, এরকম সূচক সবসময় কিন্তু ইঞ্চি শিট। আর এদের স্কেল সবসময় 1:50,000। আর এদের বিস্তার সবসময় 15 মিনিট ইন্টু 15 মিনিট। তাহলে এই ছকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ছকটা যদি ভালো করে কেউ মনে রাখতে পারে, যে কোনো ধরনের প্রশ্ন আসলে তারা অ্যান্সার করতে পারবে। আর এগুলো কী করে আসছে আমাদের একটা চিত্রের সাথে দেখাই। দেখো আগে এটা দেখলে বুঝতে পারবে। দেখো এই যে ভারত, হ্যাঁ, ভারতে দেখো কত থেকে শুরু হয়েছে, দেখো 40, 41 থেকে শুরু হয়েছে, 42, 43 থেকে শুরু করে একদম এইভাবে সিরিয়ালি আসছে। দেখো 53, 54, 55, 56 করে লাস্টে দেখো এখানটা কত আসছে, এই যে 92, এই যে এখানটা দেখো 92 আসছে। হ্যাঁ, তাহলে এখানটা 92, এই যে টোটাল একদম এখানটা 40 থেকে 92, এই সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যদি থাকে সেটা কিন্তু সব কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। দেখো এখানে কত আছে, ধরো এই যে উপরে আমি দেখাচ্ছি, দেখো এখানে কত আছে, দেখো সব দেখো 68, 72, 76, 80, সব দেখো 80 থেকে 84, 4 ডিগ্রি ডিফারেন্স। তাহলে এই যে একটা গ্রিড, এই যে একটা বাক্সের মতো, মনে করো 61, এই 61-এর যে বাক্স এটা কত দেখো 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, মানে ওই যে প্রথমেরটা মিলিয়ন শিট 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। হ্যাঁ, তারপর দেখো এইবার আমি মনে করো এখানে ধরলাম 73, এটাই আমি ধরলাম 73টা নিলাম। 73টা কি দিলে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এই 73টা এবার উপরে চলো আমি দেখাচ্ছি। এই যে মনে করো এটা 73, এটা পুরোটাই মনে করো 73 মনে করো এটা আই, 73 কি এটা আইকে দেখো আরও ভাগ করেছে, আইকে আরও ভাগ করেছে 1, 2, 3 করে 16টা ভাগ করেছে। হ্যাঁ, এইরকম করে ভাগ করে কিন্তু এই সংখ্যাগুলো আসে। তোমরা এটা যদি ভালো করে বুঝতে, এটা একটা ক্লাস, এটাকে এক্সট্রাভাবে বোঝাতে হবে যে কী করে সংখ্যাগুলো আসছে। লাস্টে যে তোমরা দেখলে, এখানে তোমাদেরকে দেখালাম, এই যে লাস্টে যে 64A/16 এই সংখ্যাটা কীভাবে আসছে, বা 64A/HW কী করে আসছে, 64A কী করে আসছে, এটা যদি জানতে চাও এর উপরও আমার একটা ক্লাস আছে, এক্সট্রা ক্লাস এর উপরেই আছে। তোমরা ওই ক্লাসটা যদি ভালো করে দেখো তাহলে তোমরা সহজেই বুঝে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই আজকের এই ক্লাসটা উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য মানচিত্রের ক্লাস, এই ক্লাসটা তোমরা ভালো করে একটু পড়বে এবং দেখবে। এবং আমার যে ক্লাসগুলো আগে যে প্রিভিয়াস ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো তোমরা যদি পারো দেখবে। আর এই পড়াগুলো তোমরা ভালো করে রেডি করো, দেখবে পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নগুলো আসবে সব তোমরা লিখতে পারবে। আর সবাইকে আমি বলবো, রিকোয়েস্ট করবো আমার সকল প্রিয় ছাত্র থেকে, তোমরা অবশ্যই আমার এই ক্লাসগুলো দেখার পর অবশ্যই কিন্তু তোমরা লাইক দিবে বা কমেন্ট করবে। হ্যাঁ, তাহলেই আমি পরবর্তীতে আরও তোমাদেরকে ভালো ভালো ক্লাস আমি দিতে পারবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।